ওয়েলকাম লার্নার্স, তোমাদের সকলকে সুব্রখান ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আজকে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব। এবং আজকের যে প্রশ্নগুলো রয়েছে, আজকের প্রশ্নগুলো সব আরআরবি এনটিপিসি পরীক্ষায়, ঠিক আছে? আরআরবি এনটিপিসি পরীক্ষায় সিবিটি ওয়ানে এসেছিল। 2021-এর 4ই জানুয়ারি এই পরীক্ষাটা হয়েছিল এবং প্রথম শিফটের প্রশ্নগুলো আজকে আমরা আলোচনা করব। আজকের ক্লাসটা তোমরা যারা এনটিপিসি বা ডাব্লিউবিপিকেপি, ঠিক আছে, বা এসএসসি এই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ। প্রথমেই দেখো যে প্রশ্নটি রয়েছে, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ঠিক আছে, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল ফোকাস বা উদ্দেশ্য কি ছিল? সেবা খাত, সেবা খাত বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে সার্ভিস সেক্টর, ঠিক আছে, সেটা হচ্ছে সার্ভিস সেক্টর, ঠিক আছে। কৃষি ও শিল্প বিভাগ অর্থাৎ এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রি, কৃষি খাত মানে হচ্ছে তোমার এগ্রিকালচার নাকি শিল্প খাত। তো দেখো, 5 ইয়ার প্ল্যানিং, ঠিক আছে, প্রথমত বলি 5 ইয়ার প্ল্যানিংটা কি। 5 ইয়ার প্ল্যানিংটা অনেকটা হচ্ছে তোমার একটা রুটিন তৈরি করার মতো। আমরা যেমন রুটিন তৈরি করি যে কোনো একটা সিলেবাস কত দিনের মধ্যে শেষ করতে হবে, তার জন্য আমরা একটা রুটিন তৈরি করি। ঠিক সেরকম ভাবেই যখন আমাদের দেশ স্বাধীন হয়, তারপর আমাদের দেশকে কিভাবে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় তার জন্য কি একটা রুটিন তৈরি করা হয়েছিল। এবং সেই প্ল্যানিংটা বা সেই রুটিনটা ছিল 5 বছরের জন্য। তার জন্য এটার নাম রাখা হয়েছিল কি, 5 ইয়ার প্ল্যানিং। কি নাম রাখা হয়েছিল? 5 ইয়ার প্ল্যানিং। এরপর প্রশ্ন হচ্ছে, প্রথম 5 ইয়ার প্ল্যানিং কবে এসেছিল? ঠিক আছে, ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিং কবে এসেছিল? 1951 সালে এসেছিল। এবং কত সাল পর্যন্ত চলেছিল? 56, 5 বছর, ঠিক আছে। এরপর দেখো, এই যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিং, তখন ভারতের প্রাইম মিনিস্টার কে ছিল বা প্রধানমন্ত্রী কে ছিল? জওহরলাল নেহেরু, ঠিক আছে, পণ্ডিত জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী, ঠিক আছে। এরপর দেখো, এই যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিং, এই যে প্ল্যানটার তো একটা মডেল তৈরি হবে নাকি? এই মডেলটা কে বানিয়েছিল? মডেলটার নাম হচ্ছে হ্যারড ডোমার মডেল, ঠিক আছে, হ্যারড ডোমার মডেল। এবং এটার যে ড্রাফট বা খসড়া, এটা কে তৈরি করেছিল? খসড়াটা তৈরি করেছিল KN রাজ, ঠিক আছে। এরপর দেখো, ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিং বা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল যে ফোকাস বা যদি বলা হয় কি লক্ষ্য কি ছিল? দেখো, ভারতবর্ষ চিরকালই কৃষি প্রধান দেশ, ঠিক আছে। তাহলে হচ্ছে কৃষি প্লাস হচ্ছে তোমার ইরিগেশন বা জলসেচ, মানে প্রপার জলসেচ ও কৃষি ছিল মূল উদ্দেশ্য, ঠিক আছে। তাহলে উত্তরটা কি? কৃষিখাত, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে কৃষিখাত। কৃষিখাত ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল ফোকাস। এবং তার সাথে ছিল জলসেচ। তো জলসেচের জন্য দেখো কয়েকটি বাঁধ তৈরি করা হয়েছিল। 3টে বাঁধ খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। একটা হচ্ছে ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। আরেকটার নাম হচ্ছে তোমার ভাকরা নাঙ্গল, ভাকরা নাগল। এবং আরেকটা হচ্ছে হীরাকুন্দ, ঠিক আছে, হীরাকুন্দ। এই 3টা বাঁধ তৈরি করা হয়। এবং এই 3টা বাঁধ কে, এই 3টা বাঁধের জন্য জওহরলাল নেহরু একটা উক্তি দিয়েছিলেন। কে দিয়েছিলেন? জওহরলাল নেহেরু, ঠিক আছে। কি বলেছিলেন? যে এই যে বাঁধগুলো রয়েছে, ঠিক আছে, এই যে বহু উদ্দেশ্য নদী ঘাটিগুলো রয়েছে, এগুলো হচ্ছে আধুনিক ভারতের মন্দির। কি? আধুনিক, আধুনিক ভারতের মন্দির, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিং। দেখো, আমাদের এখন পর্যন্ত টোটাল 5 ইয়ার প্ল্যানিং হয়েছে 12টা। প্রথম হয়েছে 1951 সালে, চলেছিল 56 পর্যন্ত, এটা হচ্ছে ফার্স্ট। এবং 12 নম্বর যে 5 ইয়ার প্ল্যানিং, সেটা এসেছিল 2012 সালে, চলেছে 2017 সাল পর্যন্ত, ঠিক আছে। এরপর 5 ইয়ার প্ল্যানিং সম্বন্ধে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো তোমাদের জানা প্রয়োজন, কিন্তু সেগুলো একটা
অন্য ক্লাসে আলোচনা করব। এরপর দেখো নেক্সট প্রশ্ন, কত সালে ভারত প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করে? প্রশ্নটা দেখো, ভারত অলিম্পিকে অংশগ্রহণ করে, ঠিক আছে, 1900 সালে নাকি 1923 নাকি 1924 নাকি 1925? তো দেখো অলিম্পিক, ঠিক আছে, প্রথমে আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করছি সেটা হচ্ছে অলিম্পিক, ঠিক আছে। তো প্রথমবার অলিম্পিক খেলা হয়েছিল তোমার 786 সালে, ঠিক আছে। কোথায় হয়েছিল? ইউনান, জায়গাটার নাম হচ্ছে ইউনান, যেটা বর্তমানে কি নামে পরিচিত? গ্রিস, ঠিক আছে। সেখানে প্রথমবার অলিম্পিক খেলা হয়। এটা হচ্ছে তোমার এনসিয়েন্ট অলিম্পিক বা প্রাচীন অলিম্পিক, ঠিক আছে। এবং বর্তমানে যে অলিম্পিকটা খেলা হয় তাকে বলা হচ্ছে মডার্ন অলিম্পিক, মডার্ন অলিম্পিক, ঠিক আছে। এই মডার্ন অলিম্পিক প্রথম কবে খেলা হয়েছিল? প্রথম খেলা হয়েছিল 1896 সালে, ঠিক আছে, 1896। এরপর দেখবে তোমরা অলিম্পিকে একটা ফ্ল্যাগ দেখতে পাবে, ঠিক এরকম ভাবে গোল গোল করে থাকে না অলিম্পিকের যে পতাকা। তো এই পতাকা বা ফ্ল্যাগটির প্রথম ব্যবহার কবে হয়েছিল জানো? প্রথম ব্যবহার হয়েছিল তোমার 1920 সালে, 1920 সালে, ঠিক আছে। এবং সেই অলিম্পিকটা কোথায় খেলা হয়েছিল? বেলজিয়াম, বেলজিয়ামে হয়েছিল, ঠিক আছে। এবং অলিম্পিক দেখবে খেলা শুরু হওয়ার পূর্বেই বলো এবং শেষেই বলো একজন কেউ মশাল নিয়ে যায়। তো এই মশালের ব্যবহার প্রথমবার কবে হয়েছিল? 1928 সালে। কোথায় হয়েছিল? নেদারল্যান্ডে, ঠিক আছে, নেদারল্যান্ডে হয়। এরপর প্রশ্ন হচ্ছে ভারত কবে অংশগ্রহণ করে? তো দেখো ভারত সর্বপ্রথম অংশগ্রহণ করেছিল 1900 সালে, প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করে। এবং সেখানে অংশগ্রহণ কে করেছিল? তার নাম হচ্ছে নরম্যান প্রিচার্ড, নরম্যান প্রিচার্ড। এরপর তোমাদের নাম শুনে মনে হতে পারে তো ভারতীয় নয়। এই নরম্যান প্রিচার্ড হচ্ছেন কে? অ্যাংলো ইন্ডিয়ান, অ্যাংলো ইন্ডিয়ান। অর্থাৎ কি অ্যাংলো ইন্ডিয়ান কাদেরকে বলে? যাদের বাবা হচ্ছে ইউরোপিয়ান, ইউরোপিয়ান, ঠিক আছে, কিন্তু মা ভারতীয়, তাদের কি বলা হয়? অ্যাংলো ইন্ডিয়ান। প্রথমকে নরম্যান প্রিচার্ড, তিনি কে ছিলেন? একজন অ্যাথলেটিক ছিলেন। অ্যাথলেটিক বলতে কি যারা দৌড় মানে দৌড় প্রতিযোগিতার সাথে যুক্ত তাদেরকে বলা হয় অ্যাথলেটিক। কিসের সাথে? অ্যাথলেটিক, অ্যাথলেটিক ছিলেন, ঠিক আছে। এরপর হচ্ছে প্রথম ব্যক্তিকে নরম্যান প্রিচার্ড, তাহলে ফার্স্ট মহিলাকে, এটাও তো প্রশ্ন আসতে পারে, প্রথম মহিলা তার নাম হচ্ছে মেরি লীলা রাও, মেরি লীলা রাও, ঠিক আছে, মেরি লীলা রাও। এবং তিনিও একজন অ্যাথলেটিক্স। এরপর দেখো অলিম্পিকে এখনো পর্যন্ত, এটা একদম মনে রাখার গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখনো পর্যন্ত আমরা গোল্ড বা সোনার মেডেল কটা পেয়েছি? 10টা, ঠিক আছে। তার মধ্যে 8টা মেডেল আমরা কার কাছ থেকে পেয়েছি জানো? আমাদের হকি টিম থেকে। অথচ ভারতে হকির মূল্য তোমরা সকলে জানো, হকি খেলা কজন দেখে? আরেকটা কার কাছে পেয়েছি? অভিনব বিন্দ্রা, অভিনব বিন্দ্রার কাছ থেকে শুটিং এর জন্য। এবং আরেকটা পেয়েছি নীরজ চোপড়া, গোল্ডেন বয়, নীরজ চোপড়া 2020 টোকিও অলিম্পিকে, ঠিক আছে। এরপর তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে অভিনব বিন্দ্রা কত সালে গোল্ড পেয়েছিলেন? এরপর দেখো রিসেন্টলি তোমরা সকলেই জানো 2024-এর অলিম্পিক খেলা হয়েছে এবং সেটা কোথায় হয়েছে? প্যারিস। প্যারিসটা কোথায়? প্যারিসটা হচ্ছে ফ্রান্সে, ঠিক আছে। তাহলে হোস্ট কান্ট্রি কোনটা? ফ্রান্স। এবং ফ্রান্সের কোথায়? প্যারিসে হয়েছিল। এবং এটা কততম অলিম্পিক ছিল? এটা হচ্ছে তোমার 33তম অলিম্পিক খেলা ছিল, 33তম, ঠিক আছে। এবং ভারত এখানে টোটাল মেডেল কটা পায়? ভারত পেয়েছে তোমার 6টা। গোল্ড কটা পেয়েছে? গোল্ড 0। ব্রোঞ্জ কটা, এই ব্রোঞ্জ কটা পেয়েছে? এবং সিলভার, ঠিক আছে, সিলভার কটা পেয়েছে? সিলভার 1টি আর ব্রোঞ্জ 5টি, ঠিক আছে। তো 2024 সালের যে প্যারিস অলিম্পিক সেটা হচ্ছে তোমার 33তম অলিম্পিক এবং সেখানে ভারত মেডেল পেয়েছে টোটাল 6টি। এরপর দেখো 2028 অলিম্পিক প্রতি 4 বছর অন্তর অন্তর, ঠিক আছে, 4 বছর অন্তর অন্তর অলিম্পিক হয় এবং প্রতি 2 বছর অন্তর অন্তর সামার অলিম্পিক হয়, ঠিক আছে। তো 2028-এর যে অলিম্পিক
এটা কোথায় হবে? লস অ্যাঞ্জেলস, ঠিক আছে, লস অ্যাঞ্জেলসে 2028-এর অলিম্পিকটা হবে এবং এটা হবে 34তম, ঠিক আছে। এবং এখানে একটা জিনিস মনে রাখবে, টি-20 ক্রিকেট, ঠিক আছে, টি-20 ক্রিকেট 2028-এর যে অলিম্পিক খেলা সেখানে কিন্তু যুক্ত করা হয়েছে টি-20 ক্রিকেটকে। নেক্সট, নবকলেবর, ঠিক আছে, এটা ট্রান্সলেশনের জন্য একটু অন্যরকম নাম হয়েছে। তো নবকলেবর উৎসব কোন রাজ্যের সাথে সহযোগী বা কোন রাজ্যের সাথে যুক্ত? নবকলেবর উড়িষ্যা, আসাম, সিকিম নাকি পশ্চিমবঙ্গ? তো নবকলেবর যে উৎসব, প্রথমত বলে রাখি এটা হচ্ছে উড়িষ্যার একটা গুরুত্বপূর্ণ উৎসব। দেখবে উড়িষ্যাতে পুরী, উড়িষ্যার পুরীতে কি বিখ্যাত? জগন্নাথ মন্দির, ভগবান জগন্নাথের মন্দির, ঠিক আছে, জগন্নাথ মন্দির। তো এই মন্দিরে প্রতি 8 বছর বা 11 বছর বা 12 বছর বা 19 বছর অন্তর জগন্নাথ দেবের, তার সাথে বলভদ্র এবং সুভদ্রা দেবীর যে কাঠের মূর্তি রয়েছে, ঠিক আছে, কাঠের মূর্তি, সেই মূর্তিকে যখন চেঞ্জ করা হয়, ঠিক আছে, সেই চেঞ্জ করার যে উৎসব তাকে বলা হচ্ছে নবকলেবর উৎসব। এরপর দেখো উড়িষ্যাতে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে তোমার ধনুযাত্রা, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ উৎসব ধনুযাত্রা। এটা হচ্ছে কোথাকার? এটা হচ্ছে উড়িষ্যা। তাছাড়া কি আছে? তাছাড়া নুয়াখাই, নুয়াখাই, নুয়াখাই কোথাকার? নুয়াখাই হচ্ছে তোমার উড়িষ্যা। রজ পর্ব, রজ পর্ব, রজ পর্বটা কি? রজ পর্ব ধরা হয় যে এই দিনগুলোতে আমাদের যে পৃথিবী মা তার মাসিক চক্র চলছে। এবং আরেকটা হচ্ছে বালিযাত্রা, ঠিক আছে, আরেকটা হচ্ছে বালিযাত্রা। এগুলো হচ্ছে তোমার উড়িষ্যার কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব। এরপর চলে এসো আসাম, ঠিক আছে, আসামের কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব কি কি রয়েছে দেখো আসামের জন্য। আসামের প্রথমে আমরা যেটা জানি সেটা হচ্ছে বিহু, বিহু। আর একটা হচ্ছে বাচুয়া, আম্বুবাচি, আম্বুবাচি, আম্বুবাচি কোথাকার? এটাও কিন্তু আসামের, ঠিক আছে। আরেকটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মিদাম মেফি, মিদাম মেফি, এটা কোথাকার? আসামের। এবং এটা দেখবে এসএসসি তে বিশেষ করে এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয় যে মিদাম মেফি উৎসবটি কোন রাজ্যের, ঠিক আছে। চলো নেক্সট দেখো কি রয়েছে, সিকিম। সিকিমের কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব আমরা দেখব, একটু কালারটা চেঞ্জ করে নিই, ঠিক আছে। তো দেখো সিকিম, সিকিমের দেখো কি কি রয়েছে। সিকিমের রয়েছে তোমার লোসাং, ঠিক আছে, লোসাং উৎসব, লোসাং কোথাকার? সিকিমের। তারপর আছে কি সাগা দাবা, সাগা দাবা, ঠিক আছে। এই দুটো হচ্ছে তোমার সিকিমের গুরুত্বপূর্ণ। এবং পশ্চিমবঙ্গের দুর্গাপূজা, জগদ্ধাত্রী পূজা তোমরা তো জানোই। নেক্সট দেখো কি, পদার্থবিজ্ঞানের কোন শিখায়, সরি, পদার্থবিজ্ঞানের কোন শাখায় বিশ্রামরত তরলের, বিশ্রামরত তরলের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে। বিশ্রামরত তরল বলতে কি? ফ্লুইড অ্যাট রেস্ট যেটাকে বলা হয়, ঠিক আছে। হাইড্রোফিজিক্স, জ্যোতি পদার্থবিজ্ঞান, তাপগতিবিদ্যা নাকি আলোক বিজ্ঞান? তো দেখো বিশ্রামরত তরলের যে আলোচনা সেটা হচ্ছে তোমার হাইড্রোফিজিক্সে করা হয়। হাইড্রো শব্দের অর্থ হচ্ছে কি? তরল বা জল। তো এটা একটা ট্রিক্স বলতে গেলে, যেখানে তরল বা জলের কথা বলা হবে দেখবে সেখানে হাইড্রো শব্দটি তোমরা দেখতে পাবে। এরপর হচ্ছে জ্যোতির পদার্থবিদ্যা, যাকে বলা হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স, ঠিক আছে, অ্যাস্ট্রোফিজিক্স, অ্যাস্ট্রোফিজিক্স। এখানে কি নিয়ে আলোচনা করা হয়? আমাদের যে ইউনিভার্স, ঠিক আছে, সেই ইউনিভার্সকে নিয়ে আলোচনা করা হয়। তাপগতিবিদ্যা, যাকে বলা হচ্ছে থার্মোডাইনামিক্স, থার্মোডাইনামিক্স, ঠিক আছে। থার্মোডাইনামিক্সে কি নিয়ে পড়াশোনা করা হয়? থার্মোডাইনামিক্সে তোমার হিট, ঠিক আছে, তারপর হচ্ছে ওয়ার্ক, এনার্জি, ঠিক আছে,
এবং টেম্পারেচার। টেম্পারেচার তো এদের যে পারস্পরিক সম্পর্ক, হিট, ওয়ার্ক, এনার্জি এবং টেম্পারেচারের যে পারস্পরিক সম্পর্ক, সেই সব বিষয়ে আলোচনা করা হয় থার্মোডাইনামিক্সে। এবং আলোক বিজ্ঞান বা যাকে বলা হচ্ছে অপটিক্স, ঠিক আছে, আলোক বিজ্ঞান বা অপটিক্স, এখানে কি নিয়ে আলোচনা করা হয়? স্টাডি অফ লাইট। স্টাডি অফ লাইট, যেখানে লাইটকে নিয়ে পড়া হয় বা আলোকে নিয়ে পড়া হয় তাকে বলা হচ্ছে অপটিক্স বা আলোক বিজ্ঞান। আচ্ছা, যেখানে সাউন্ডকে নিয়ে পড়াশোনা করা হয় কি বলা হচ্ছে? যেখানে সাউন্ড বা শব্দকে নিয়ে পড়াশোনা করা হয় তাকে বলা হচ্ছে অ্যাকোস্টিক্স। কি বলা হয়? অ্যাকোস্টিক্স। অ্যাকোস্টিক্স, ঠিক আছে, যেখানে শব্দকে নিয়ে পড়াশোনা করা হয়। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী কত সালে করা হয়েছিল? ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী বা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কত সালে করা হয়? 1950, 1951, 1952 নাকি 1953? তো দেখো, প্রথম যে সংবিধান সংশোধন করা হয়েছিল সেটা 1951 সালে করা হয়। আমাদের সংবিধান, তোমরা যদি দেখো ভারতের যে সংবিধান সেটা কিন্তু খুব বেশি রিজিডও নয়, আবার খুব বেশি মানে কি বলবো নরমও নয়, মানে খুব বেশি কঠোর যে এটাকে চেঞ্জ করা যাবে না এমনটা নয়, আবার এটা যে সবকিছুই চেঞ্জ করা যাবে এমনটাও নয়। ভারতের সংবিধান হচ্ছে ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল বলতে কি, যেগুলো প্রয়োজন, কিছু বেসিক স্ট্রাকচার রয়েছে সেইগুলো কিন্তু চেঞ্জ করা যায় না, কিছু কিছু জিনিস চেঞ্জ করা যায়, ঠিক আছে। তো ভারতের যে সংবিধান সংশোধন প্রথমবার হয়েছিল 1951 সালে। আচ্ছা, আমাদের যে সংবিধান সংশোধন, ঠিক আছে, এটা সংবিধানের কোন ভাগে আলোচনা করা হয়েছে জানো? ভাগ নাম্বার 20, সেখানে আলোচনা করা হয়েছে। আর্টিকেল নাম্বারটাও মনে রাখতে হবে, 368 বা 368, 368, ঠিক আছে। আবার এখানে আর একটা প্রশ্ন আসে, আমাদের যে সংবিধান সংশোধনের প্রসেস সেটা আমরা কোথা থেকে নিয়েছি? সাউথ আফ্রিকা থেকে নিয়েছি, ঠিক আছে। এই গেল বেসিক কয়েকটা জিনিস। এরপর প্রথম যে সংবিধান সংশোধন, ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1951, 1951 সালে হয়। সেখানে কি করা হয়েছিল? আমাদের সংবিধানে দুটা জিনিস যুক্ত করা হয় এই সংবিধান সংশোধনের মাধ্যমে। একটা হচ্ছে কি, আমাদের সংবিধানের যে শিডিউল 9, শিডিউল বলতে তফসিল 9, আমাদের জানো টোটাল 12টা শিডিউল রয়েছে, তার মধ্যে 9 নাম্বার শিডিউলটাকে যুক্ত করা হয়। এবং আরেকটা হচ্ছে আর্টিকেল 15(4), এই দুটা জিনিস যুক্ত করা হয়। শিডিউল 9 কি আছে? ল্যান্ড রিফর্ম ল। ল্যান্ড রিফর্ম ল মানে কি, এই যে ভূমি সুধার যে আইন সেটা প্রথম সংবিধান সংশোধন 1951 মাধ্যমে আসে। এবং আর্টিকেল 15(4)-এ ওবিসি যারা রয়েছে, ঠিক আছে, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, তাদের জন্য রিজার্ভেশন আনা হয়। রিজার্ভেশন বা সংরক্ষণ যেটাকে বলে, তোমরা সকলেই জানো যে এসসি, এসটি এবং ওবিসি এই তিনটা জাতির জন্য যে রিজার্ভেশন রয়েছে, তো আর্টিকেল নাম্বার 15(4)-এ ওবিসির যে রিজার্ভেশন, ঠিক আছে, ওবিসি রিজার্ভেশন নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর তোমরা সংবিধান সংশোধনের দিকে যখন যাবে, ঠিক আছে, তো দেখবে একটা সংবিধান সংশোধন খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমার সেটা হচ্ছে 42তম সংবিধান সংশোধন। কততম? 42তম। দাঁড়াও কালারটা চেঞ্জ করে, ঠিক আছে, 42তম সংবিধান সংশোধন। তো 42তম সংবিধান সংশোধন 1976, 1976 সালে হয়। এটাকে বলা হচ্ছে মিনি কনস্টিটিউশন। মিনি কনস্টিটিউশন, মিনি সংবিধান বলা হয় এই সংবিধান সংশোধনকে। কারণ এই সংবিধান সংশোধনের মাধ্যমে টোটাল 9টি, ঠিক আছে, টোটাল 9টি নতুন আর্টিকেল যুক্ত হয়েছিল। আমাদের সংবিধান 9টি নতুন আর্টিকেল যুক্ত হয়েছিল, ঠিক আছে। নেক্সট দেখো, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন কি বলেছে? হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন কবে গঠিত হয়? 1920, 1922, 1928 নাকি
1924 নাকি 1926? তো দেখো হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, ঠিক আছে, 1924 সালে এটি গঠন হয়। কত সালে? 1924 সালে। এবং এটার সংস্থাপক কে ছিল, বা ফাউন্ডার বা সংস্থাপক, ঠিক আছে, যেটা বলা হচ্ছে সংস্থাপক। তো এটার ফাউন্ডার বা সংস্থাপক কে ছিলেন? শচীন্দ্রনাথ সান্যাল। কে ছিলেন? শচীন্দ্রনাথ সান্যাল, ঠিক আছে, শচীন্দ্রনাথ সান্যাল কে ছিলেন এটার সংস্থাপক। পরবর্তী ক্ষেত্রে এবং 1924 সালে এটার সংগঠনটা তৈরি কোথায় করা হয়েছিল? কানপুর, এটাও মনে রাখবে, কানপুর, ঠিক আছে। এরপর 1928 সালে, ঠিক আছে, 1928 সালে এই সংগঠনটির নাম পরিবর্তন করে করা হয় হিন্দুস্তান হিন্দুস্তান সোশ্যালিস্ট সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি, ঠিক আছে। এবং এটার ফাউন্ডার বা সংস্থাপক কে ছিলেন? এক ছিলেন চন্দ্রশেখর আজাদ, নামগুলো মনে রাখবে, চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং, ভগৎ সিং, ঠিক আছে। তারপর হচ্ছে সুখদেব এবং শচীন্দ্রনাথ সান্যাল, ঠিক আছে। এবং এটা কোথায় স্থাপনা করা হয়েছিল? দিল্লিতে, দিল্লির একটা স্টেডিয়ামে, সেটার নাম হচ্ছে ফিরোজ শাহ কোটলা। এসএসসি 2023 এমটিএস পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছিল যে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি 1928 সালে নিচের কোন স্টেডিয়ামে গঠন করা হয়? সেটা হচ্ছে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম, দিল্লি, ঠিক আছে। নেক্সট, ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়? প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কালপাক্কাম, কাকরাপুর, তারাপুর নাকি কাইগা? তো প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় হয়েছিল? তারাপুরে গঠিত হয়েছিল। তারাপুর কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত, ঠিক আছে। কোন রাজ্যে? মহারাষ্ট্রে অবস্থিত। কত সালে এটা তৈরি হয়েছিল? 1969 সালে। এবং কত নাম্বার 5 ইয়ার প্ল্যানিং এর মাধ্যমে? 4 নাম্বার 5 ইয়ার প্ল্যানিং, 4 নাম্বার 5 ইয়ার প্ল্যানিং। এবং এটা তৈরি করতে হেল্প কে করেছিল? আমেরিকা, ঠিক আছে, ইউএস, ইউনাইটেড স্টেট, ঠিক আছে। এবং বর্তমানে প্রেজেন্ট যদি বলা হয়, ভারতে কতগুলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে? 22টি। কটি? 22টি। নেক্সট, বিখ্যাত হিন্দি উপন্যাস তমস কার লেখা? বিখ্যাত হিন্দি উপন্যাস তমস কার লেখা? যশপাল, নগেন্দ্র, ভীষ্ম সাহানি নাকি ত্রিলোচন? তো এই যে তমস, এটা কার লেখা? এটা হচ্ছে তোমার ভীষ্ম সাহানি, ঠিক আছে, এনার লেখা হচ্ছে তমস। এরপর দেখো কি আছে, হিন্দি যখন উপন্যাসের কথা আসছে, একটা নাম তোমাদেরকে মনে রাখতে হবে, মুন্সি প্রেমচাঁদ, ঠিক আছে। কি নাম? মুন্সি প্রেমচাঁদ, ঠিক আছে, মুন্সি প্রেমচাঁদ হিন্দি সাহিত্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন লেখক। তার লেখা কয়েকটি বই হচ্ছে গবন, গোদান এবং নমক্কা দারোগা। এই প্রশ্নটা তোমরা এনটিপিসির 2021-এর 5 জানুয়ারি পরীক্ষায় পাবে, ঠিক আছে। নেক্সট, সাইমন কমিশন কবে ভারতে আসে? 1927, 28, 30 নাকি 31? তো সাইমন কমিশন প্রথমবার ভারতে এসেছিল কবে? 1928 সালে ভারতে আসে। সাইমন কমিশন গঠন হয় কখন? সাইমন কমিশন গঠন হয়েছিল তোমার 1927 সালে। এটার মূল উদ্দেশ্য কি ছিল? ফোকাস কি ছিল? ফোকাস ছিল ভারতে সাংবিধানিক কিছু রিফর্ম করা, সাংবিধানিক সাংবিধানিক
পরিবর্তন করা হচ্ছে সাইমন কমিশনের মূল উদ্দেশ্য। সাইমন কমিশনের চেয়ারপারসন কে ছিল বা হেড কে ছিল, ঠিক আছে। এরপর দেখো সাইমন কমিশনের চেয়ারপারসন ছিল কে, জন সাইমন, জন সাইমন, ঠিক আছে। তিনি ছিলেন হেড। 1927 সালে গঠন হয়, 1928 সালে ভারতে আসে। কিন্তু এই কমিশনে কোনো ভারতীয় না থাকায়, কিসের জন্য, কোনো ভারতীয় না থাকায় সাইমন কমিশন গো ব্যাকের নারা বা স্লোগান দেওয়া হয়েছিল। এবং সাইমন গো ব্যাক এই নারা দিতে যে লালা লাজপত রায়ের মৃত্যু হয়, ঠিক আছে। আর যেহেতু 1928 সালে ভারতে আসে, তোমাদের 1928 সাল থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে, সেটা হচ্ছে 1928 সালে পণ্ডিত জওহরলাল নেহরুর বাবা মতিলাল নেহরু, ঠিক আছে, মতিলাল নেহেরু একটা রিপোর্ট নিয়ে এসেছিল যাকে বলা হচ্ছে নেহেরু রিপোর্ট, রিপোর্ট, ঠিক আছে। এবং এই নেহেরু রিপোর্টকে বলা হয় ভারতের প্রথম সংবিধান, ভারতের প্রথম সংবিধান, ঠিক আছে। নেক্সট, পোখরান পারমাণবিক পরীক্ষা 2 এর কোড নাম কি ছিল? পোখরান পারমাণবিক পরীক্ষা, তোমরা জানো আমাদের যে প্রথম সাকসেসফুল পারমাণবিক পরীক্ষা সেটা হচ্ছে পোখরান পারমাণবিক পরীক্ষা 2, তার কোড নাম কি ছিল? লাফিং বুদ্ধা, স্মাইলিং বুদ্ধা, অপারেশন রিসার্চ নাকি অপারেশন শক্তি? তো দেখো আমাদের যে পোখরানের দ্বিতীয় যে পারমাণবিক পরীক্ষাটাই হয়েছিল তার কোড নাম বা গোপন নাম কি ছিল? অপারেশন শক্তি। কি ছিল? অপারেশন শক্তি, ঠিক আছে। কত সালে হয়েছিল এই অপারেশনটা করা? 1998 সালে, 1980। তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিল? অটল বিহারী বাজপেয়ী, ঠিক আছে। আর 1998 আমরা পরমাণু বোমা পাই। এবং 1999 সালে কি হয়েছিল? কার্গিলের যুদ্ধ, ঠিক আছে, কার্গিলের যুদ্ধ। তখন আমাদেরকে পাকিস্তান কি বলছে জানো? তখন পাকিস্তান তোমার আমেরিকার প্রধানমন্ত্রীকে ফোন করে বলছে যদি ভারত আমাদের সাথে যুদ্ধ না থামায় তাহলে আমরা কি করব? ভারতের ওপর পরমাণু বোমা ছুড়ে দেব। তো সেই সময় অটল বিহারী বাজপেয়ী আমেরিকার প্রধানমন্ত্রীকে উত্তর দিয়েছিল যে পাকিস্তান যদি আমাদের উপর পরমাণু বোমা ফেলে তাহলে আমাদের হয়তো দেশের কয়েক পার্সেন্ট এরিয়া নষ্ট হতে পারে, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, এটা আমেরিকার প্রাইম মিনিস্টারকে কে বলছে? আমেরিকার প্রেসিডেন্টকে কে বলছে? ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, যে আমাদের দেশের উপর যদি পরমাণু বোমা ফেলা হয় তাহলে পরের দিনে সূর্য পাকিস্তান দেখতে পাবে না, এই কথাটি বলেছিল, ঠিক আছে। এরপর দেখো স্মাইলিং বুদ্ধা, ঠিক আছে, স্মাইলিং বুদ্ধা, স্মাইলিং বুদ্ধা কি? ভারতের প্রথম পরমাণু বোমা পরীক্ষা যেটা হয়েছিল 1974 সালে, তার নাম ছিল স্মাইলিং বুদ্ধা, ঠিক আছে। তোমরা জানো সব থেকে মানে বেশি যদি কেউ শান্তি রাখার কথা বলো সেটা হচ্ছে আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এবং প্রথমবার পরমাণু বোমা যদি কেউ ব্যবহার করে থাকে কোনো দেশের বিরুদ্ধে সেটা হচ্ছে আমেরিকা। একবার হিরোশিমা, একবার নাগাসাকি, তোমরা জানো। একবার হচ্ছে হিরোশিমা, একবার হচ্ছে নাগাসাকি। হিরোশিমা, হিরোশিমাতে কবে ফেলেছিল জানো? হিরোশিমাতে হচ্ছে তোমার 1945 সালে, 1945-এর 6 আগস্ট, ঠিক আছে। এবং এই বোমাটার কি নাম ছিল? লিটল বয়, লিটল বয়। এবং ঠিক একই বছর 1945-এর 9 আগস্ট কোথায় ফেলেছিল? নাগাসাকি শহরে। এবং এটার নাম ছিল ফ্যাটম্যান, ঠিক আছে, ফ্যাটম্যান। নেক্সট, রাজা রবি বর্মা একজন বিখ্যাত কি ছিলেন? চিত্রশিল্পী, কবি, গণিতবিদ নাকি গায়ক? তো রাজা রবি বর্মা একজন বিখ্যাত কে ছিলেন? চিত্রশিল্পী ছিলেন, ঠিক আছে, বিখ্যাত চিত্রশিল্পী। এবং তাকে কি বলা হয়? ভারতের শিল্পকলার জনক। কি বলা হয়? ভারতের
শিল্পকলার জনক কাকে বলা হয়? রাজা রবি বর্মাকে। ঠিক আছে, এনার বিখ্যাত একটা পেন্টিং হচ্ছে কি কৃষ্ণ ও যশোদার একটা চিত্র। দেখবে আমরা যদি কৃষ্ণ এবং যশোদা একসাথে লিখি, গুগলে যে যে ছবিটা আমরা দেখতে পাবো সেটাই কিন্তু রাজা রবি বর্মা আঁকা। ঠিক আছে, তো চিত্রশিল্পীর যখন কথা হচ্ছে, ভারতের দুজন খুব গুরুত্বপূর্ণ পেন্টার, একজনকার নাম হচ্ছে নন্দলাল বসু। কি নাম? নন্দলাল বসু। আরেকজনকার নাম হচ্ছে যামিনী রায়। যামিনী রায়, দুজনেই বাঙালি। ঠিক আছে, নন্দলাল বসু দেবে আমাদের যে সংবিধান, ঠিক আছে, আমাদের সংবিধানে প্রত্যেকটা ভাগে একটা করে ছবি দেওয়া আছে। তো সেই যে ছবিগুলা বা চিত্রগুলো কে এঁকেছে? নন্দলাল বসু। ঠিক আছে, নেক্সট, ভারতের প্রথম উচ্চ আদালত বা যেটাকে আমরা কি বলি হাইকোর্ট, হাইকোর্ট স্থাপিত হয় কোথায় বা কত সালে? কলকাতা, মুম্বাই, চেন্নাই নাকি ব্যাঙ্গালোর? তো ভারতের প্রথম হাইকোর্ট 1862 সালে। ঠিক আছে, কত সালে? 1862 সালে। কোথায় হয়েছিল? কলকাতাতে প্রথম হাইকোর্ট। এবং ঠিক এই একই বছর আরো দুটি হাইকোর্ট স্থাপনা হয়। একটা হচ্ছে মাদ্রাজ হাইকোর্ট, যেটার নাম বর্তমানে হচ্ছে চেন্নাই। ঠিক আছে, আরেকটার নাম হচ্ছে বম্বে, বম্বে বা বর্তমানে হচ্ছে মুম্বাই। ঠিক আছে, তো 1862 সালে প্রথম তিনটা হাইকোর্ট গঠন হয়। একটা হচ্ছে কলকাতা বা ক্যালকাটা হাইকোর্ট, একটা মাদ্রাস হাইকোর্ট, একটা বোম্বে হাইকোর্ট। তো কলকাতার যে হাইকোর্টটা গঠন হয়েছিল সেটা হচ্ছে 1 জুলাই। ঠিক আছে, আচ্ছা, যখন হাইকোর্টের কথা এলো, তোমরা একটা জিনিস মনে রাখবে, কলকাতা হাইকোর্টের যে সীমানা, মানে আন্দামান অ্যান্ড নিকোবর, ঠিক আছে, এই দ্বীপের হাইকোর্ট কিন্তু কলকাতা হাইকোর্ট। এটা একটা প্রশ্ন এসেছিল, রেলের পরীক্ষাতে এসেছিল, গ্রুপ ডি সম্ভবত, যে আন্দামান নিকোবরের হাইকোর্ট কোনটা। ঠিক আছে, তো হাইকোর্ট থেকে এলো। এরপর দেখো আমাদের যে বর্তমানে হাইকোর্টের সংখ্যা, বর্তমানে হাইকোর্টের সংখ্যা কটা আছে? 25টা। এবং নবীনতম, নবীনতম বা সব থেকে নতুন কোনটা? সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের হাইকোর্ট 2019 সালে গঠন হয়। বোঝা গেছে? দেখবে আরেকটা প্রশ্ন এখান থেকে পাবে, সেটা হচ্ছে কি যে নর্থ ইস্টে, মানে হচ্ছে তোমার, ঠিক আছে, নর্থ ইস্ট মানে আমাদের পূর্ব দিকে, ঠিক আছে, কোন কোন রাজ্যে হাইকোর্ট আছে? তো এটা মনে রাখার জন্য একটা শর্ট ট্রিক আমার আছে, যেটা আমি নিজে তৈরি করেছি, তোমরা আরো অন্য করতেও পারো। এটা হচ্ছে, দেখো, শর্ট ট্রিকটা হচ্ছে মেঘা তুমি মণিপুরি, মেঘা তুমি মণিপুরি। ঠিক আছে, এক হচ্ছে মেঘালয়, তুমি মানে হচ্ছে ত্রিপুরা, আর মণিপুরি মানে হচ্ছে মণিপুর। ঠিক আছে, ঠিক আছে, তো মেঘা তুমি মণিপুরি নর্থ ইস্টের এই তিনটা স্টেট, এবং তার সাথে হচ্ছে আসাম, এই টোটাল 4টা স্টেটে 7টা রাজ্যের মধ্যে 4টা রাজ্যে কি রয়েছে? হাইকোর্ট রয়েছে। তো মেঘালয়, ত্রিপুরা এবং মণিপুর এদের নিজস্ব রয়েছে। বাকি যে সমস্ত রাজ্যগুলো রয়েছে তাদের হাইকোর্ট কিন্তু আসামে। ঠিক আছে, যেমন অরুণাচল প্রদেশ, ঠিক আছে, তারপর হচ্ছে মিজোরাম, নাগাল্যান্ড, এদের যে হাইকোর্ট সেটা হচ্ছে তোমার আসামের গুয়াহাটি হাইকোর্ট। ঠিক আছে, আচ্ছা, হাইকোর্ট তো হলো, সুপ্রিম কোর্ট বলো, ভারতের প্রথম সুপ্রিম কোর্ট, ঠিক আছে, ভারতের প্রথম সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট কোথায় এবং কবে গঠন করা হয়েছিল? ভারতের প্রথম সুপ্রিম কোর্ট। নেক্সট, আরটিআই আইন কবে কার্যকর হয়? আরটিআই মানে হচ্ছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। ঠিক আছে, আরটিআই, রাইট টু ইনফরমেশন,
ইনফরমেশন অ্যাক্ট কবে কার্যকরী হয়? ডিসেম্বর 2005, নভেম্বর 2006, সেপ্টেম্বর 2005 নাকি অক্টোবর 2005? তো আরটিআই অ্যাক্ট, ঠিক আছে, প্রথম কার্যকরী হয়েছিল অক্টোবর 2005-এ। কবে হয়েছিল? অক্টোবর 2005। আচ্ছা, ভারতের যে আরটিআই অ্যাক্ট তার জনক কাকে বলা হয়? প্রশ্ন এসেছে, জনক কাকে বলা হয়? ঠিক আছে, তার জনকটার নাম কি? অরুণা রয়। অরুণা রয় ভারতীয় আরটিআই অ্যাক্টের জনক বলা হয়। আরটিআই এর মাধ্যমে আমরা কি জানতে পারি? বিভিন্ন তথ্য, ঠিক আছে, বিভিন্ন রেকর্ড সম্বন্ধে আমরা অবগত হতে পারি। নেক্সট, মানবদেহের কোন অঙ্গ পিত্তরসের উৎপাদন করে? পিত্তরস উৎপাদন, স্মল ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস, লিভার নাকি স্টোমাক? তো দেখো, মানবদেহের যে পিত্তরস, ঠিক আছে, পিত্তরসের উৎপাদন হয় লিভারে। আর যদি বলা হয় স্টোর কোথায় হয় বা সঞ্চিত হয়ে কোথায় থাকে, সেটা হচ্ছে পিত্তথলি। পিত্তথলি, যেটাকে বলা হয় গল ব্লাডার। ঠিক আছে, এখানে পিত্তরস সংরক্ষিত থাকে বা জমা হয়ে থাকে। এই যে পিত্তরস, তার কাজ কি? তার কাজ হচ্ছে, পিত্তরসের কাজটা কি? ফ্যাটকে ভাঙিয়ে কি তৈরি করে? ফ্যাটি অ্যাসিড, যাতে সেটা পচনের ক্ষেত্রে কাজে, মানে খাবারটা তাড়াতাড়ি পাচন হয়, ফ্যাটটা। ঠিক আছে, এরপর দেখো লিভার সম্পর্কে কয়েকটা তথ্য তোমাদেরকে দিই যেগুলো গুরুত্বপূর্ণ। ভারতের ভারতের বলছি, মানব দেহের, ঠিক আছে, মানব দেহের সব থেকে বড় গ্রন্থি, সবচেয়ে বড় গ্রন্থি কে? লিভার। সবচেয়ে বড় গ্রন্থি কে? লিভার। ঠিক আছে, মানবদেহের কেমিক্যাল ল্যাব কাকে বলা হয়? কেমিক্যাল ল্যাব কাকে বলা হয়? লিভারকে বলা হয়। আচ্ছা, ভ্রূণ, ঠিক আছে, এটা মনে রাখবে, ভ্রূণের যে রক্ত, যখন মায়ের পেটে বাচ্চা থাকে, তো ভ্রূণের রক্ত উৎপন্ন কোথায় হয়? ঠিক আছে, সেটা হচ্ছে লিভারে। তো মায়ের পেটে বাচ্চা যখন থাকে, তার যে রক্ত উৎপাদন, সেটা কোথায় হয়? লিভারে হয়। ঠিক আছে, এরপর দেখো স্টোমাক, মানে হচ্ছে আমাদের পেট। ঠিক আছে, তো স্টোমাকে আমাদের কি হয়? খাবার পাচন হয়। তো স্টোমাকে দু ধরনের এনজাইম থাকে, ঠিক আছে, একটা হচ্ছে পেপসিন, আরেকটার নাম হচ্ছে রেনিন। ঠিক আছে, এই যে পেপসিন এনজাইমটা আছে, ইয়ার কাজ হচ্ছে প্রোটিনকে পাচন করা। কি করা? আমরা যে প্রোটিনটা খাচ্ছি, সেই প্রোটিনটাকে পাচন করা হচ্ছে পেপসিনের কাজ। এবং রেনিনের কাজ হচ্ছে কি? বাচ্চারা যে দুধ খায় মায়ের, সেই দুধটার পাচন করা হচ্ছে স্টোমাকের মধ্যে রেনিনের কাজ। এবং আমাদের যে খাবার, আমরা যে খাবারটা খাই, সেই খাবারটা যখন আমাদের পেটের মধ্যে বা স্টোমাকের মধ্যে থাকে, তখন তাকে কি বলা হচ্ছে? কাইম। তখন তাকে কি বলা হয়? কাইম। ঠিক আছে, নেক্সট, দ্য পিস্টিল ইন দ্য ফ্লাওয়ার ইজ, ঠিক আছে, পিস্টিল, পিস্টিল বলতে যেটা বলে গর্ভমুণ্ড। গর্ভমুণ্ড কি একটি পুরুষ প্রজনন অংশ, ইউনিসেক্সুয়াল, নাকি একটি মহিলা প্রজনন অংশ, নাকি দ্বিযৌন? দ্বিযৌন। তো দেখো, গর্ভমুণ্ড এটা হচ্ছে একটা মহিলা ফুলের, যে মহিলা ফুল, তাদের একটা প্রজনন অঙ্গ বা প্রজনন অংশ। ঠিক আছে, এই গর্ভমুণ্ড থেকে কি তৈরি হয়? গর্ভকেশর। গর্ভকেশর। ঠিক আছে, কাজ হচ্ছে কি? পরাগ যোগে সাহায্য করা। কাজটা কি? পরাগ যোগে সাহায্য এবং নতুন বীজ তৈরি করা, এবং নতুন বীজ তৈরি করা। ঠিক আছে, নেক্সট, নিচের কোন স্থানে গোদাবরী নদীর উৎপত্তি হয়েছে? যমুনেত্রী, ব্রহ্মগিরি, কর্গের পাহাড় নাকি গঙ্গোত্রী? ঠিক আছে, গোদাবরী, কর্গের পাহাড়, গঙ্গোত্রী, ব্রহ্মগিরি পাহাড়ি নাকি যমুনেত্রী? ঠিক আছে,
তো গোদাবরী নদীর যে উৎপত্তি, দেখো এখানে একটা জিনিস ভুল দেওয়া হয়েছে, ঠিক আছে? এই যে গোদাবরী, গোদাবরী নদীর উৎপত্তি হচ্ছে তোমার মহারাষ্ট্রের মহারাষ্ট্রের ত্রয়ম্বকম পাহাড়ি থেকে। কি নাম? ত্রয়ম্বকম পাহাড়ির থেকে, ত্রয়ম্বকম পাহাড়ি, ঠিক আছে। আর ব্রহ্মগিরি পাহাড়ির থেকে যেটা উৎপত্তি সেটার নাম হচ্ছে কাবেরী, কাবেরী নদী, ঠিক আছে। এবং গোদাবরী নদীটা হচ্ছে ভারতের সেকেন্ড লংগেস্ট রিভার, এবং এটার আরো একটি নাম হচ্ছে বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা, ঠিক আছে। এরপর দেখো এখানে একটা ভারতের ম্যাপ রয়েছে। এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে কোন তটটাকে কি বলা হয়। দেখো এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে এরিয়াটা, এটা হচ্ছে সামুদ্রিক তট। এই তটটার একটা নাম রয়েছে। নাম কি কি রয়েছে? যেমন প্রথমত রাজ্যগুলি দেখো, ঠিক আছে। এটা হচ্ছে গুজরাট, এটা হচ্ছে মহারাষ্ট্র, এটা হচ্ছে গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে, উড়িষ্যা, আর একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তো গুজরাটের যে এই এরিয়াটা রয়েছে না, গুজরাটের যে এই এরিয়াটা রয়েছে, ঠিক আছে, এই যে এরিয়াটা, এটাকে বলা হচ্ছে কচ্ছের তট। প্রশ্ন আসে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কচ্ছের তট, ঠিক আছে। এরপর দেখো এই যে মহারাষ্ট্রটা যেখান থেকে শুরু হচ্ছে, এই মহারাষ্ট্র থেকে গোয়া, ঠিক আছে, মহারাষ্ট্র টু গোয়া, ঠিক আছে, এই পর্যন্ত এই যে এরিয়াটা রয়েছে এটাকে বলা হচ্ছে কোঙ্কন তট। কি বলা হয়? কোঙ্কন তট, কোঙ্কন তট। এবং গোয়া থেকে এই যে কর্ণাটক, এই তটটাকে বলা হচ্ছে কন্নড় তট, কন্নড় তট। এবং কর্ণাটক টু কেরালা এটাকে বলা হচ্ছে মালাবার তট, ঠিক আছে, মালাবার তট, ঠিক আছে। এটা হচ্ছে এই তিনটা। এরপর বাকিগুলো দেখো, বাকিগুলো তোমরা যদি দেখো, বাকিগুলো এটা দেখো, ঠিক আছে। তো এরপর দেখো তামিলনাড়ু থেকে অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে, ঠিক তামিলনাড়ু থেকে অন্ধ্রপ্রদেশ, এই যে এরিয়াটা, ঠিক আছে, তামিলনাড়ু টু অন্ধ্রপ্রদেশ, এটাকে বলা হচ্ছে করমণ্ডল উপকূল। এটা কি বলে? এক মিনিট, হ্যাঁ। এটা কি বলে এই যে এরিয়াটা? এটা বলা হচ্ছে করমণ্ডল উপকূল, করমণ্ডল উপকূল, ঠিক আছে। এবং এই যে এরিয়াটা, এখানে দেখো মহানদী আছে, ঠিক আছে। তো এই জায়গাটা থেকে এই মহানদী পর্যন্ত, ঠিক আছে, এই যে এরিয়াটা, এটাকে বলা হচ্ছে উত্তরী সরকার তট, উত্তরী সরকার তট, ঠিক আছে। এবং উড়িষ্যার এই এরিয়াটা থেকে এই জায়গাটা হচ্ছে একটা নদী পেরিয়েছে, সেটা বলা হচ্ছে স্বর্ণরেখা, এই জায়গাটা বলা হচ্ছে উৎকল তট, উৎকল তট। তো দেখো আজকে তোমাদের সাথে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করেছি।
আশা করি পরের দিন ক্লাসে আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ। আর হ্যাঁ, যদি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে এবং পরবর্তী ক্ষেত্রে আরো এরকম ক্লাস চাও, তো সেক্ষেত্রে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং একটা করে লাইক দিয়ে দাও, ঠিক আছে? চলো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।